যোগদান করার জন্য আবেদনপত্রটা জমা দিলে আবেদনপত্রটা স্যার আমাদের পৌরসভা অফিসে পাঠাইয়া আপনার নথিতে উপস্থাপন করার জন্য বললে আমরা স্যার নথিতে উপস্থাপন করি। সমস্ত আইন এবং মামলার বিজ্ঞ আদালতের মামলার রায় বিবেচনা করে তৎকালীন যে প্রশাসক স্যার ছিল সেই প্রশাসক স্যারের তাকে চাকরি থেকে বরখাস্ত করে। এই স্যার তার সর্বশেষ অবস্থা। তার আগে বলেন আপনার বাড়ি কোন জেলা? বরগুনা জেলা স্যার। বরগুনা জেলা। জি স্যার। আপনার এখানে আমি প্রধান নির্বাহী স্যার পৌর নির্বাহী কর্মকর্তা স্যার। পৌর নির্বাহী কর্মকর্তা। কত বছর আছেন এখানে? এখানে স্যার এই 18-19 মাস স্যার। 18-19 বছর। না স্যার মাস। এর আগে কোথায় ছিলেন? এর আগে স্যার মেহেরপুরে ছিলাম, তারপর স্যার আন্দোলনে ছিলাম। বিভিন্ন জায়গায় গেছেন। জি স্যার। এখানে সময় সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের। দেখেন তো মিলে নাকি কেজি স্কুল রোডে আপনার একটা তিনতলা বাড়ি আছে। না স্যার তিনতলা বাড়ি নেই স্যার, কেজি স্কুল রোডে আবার স্যার ব্রিক পিলারে একটা দোতলা বাড়ি আছে স্যার। ব্রিক পিলার। জি স্যার ব্রিক পিলারে। আচ্ছা একতলা কমে গেল। আচ্ছা তারপরে আপনার এই ভবনের পাশে আপনার 10 শতাংশ জমি 1.5 কোটি টাকা দিয়ে ক্রয় করেছেন। 10 শতাংশ জমি ক্রয় করেছেন 1.5 কোটি টাকা ব্যয়। না স্যার। না স্যার, না স্যার, এইরকম কোনো কিছু নাই স্যার আমার। না স্যার, না কিনি স্যার। আচ্ছা আপনার বাড়ি কি বাংলা উপজেলা? জি স্যার, বাংলা উপজেলায়। ওখানে একতলা একটা বাড়ি নির্মাণ করেছেন। স্যার এরকম কোনো কিছু নাই স্যার আমার। দেখতে পাবেন স্যার আপনারা। টিনের চালা আছে। স্যার টিনের চাল আমার বাবা এবং আমার দাদার প্রায় 100 বছর আগে বাড়ছে। 100 বছর আগে। 100 বছর আগে। তাহলে তো পাকা বাড়ি। না স্যার, অনেক পুরানি স্যার, কাঁচা বাড়ছে। এখন একবারে মাটি স্যার মিশে গেছে। জি স্যার মিশে গেছে। কোনো রকমের স্যার থাকা যায় না। কি করলেন না? স্যার ঠিক করে আছে, আমার বাবা ব্যক্তি আছে, আমার চাচা ব্যক্তি আছে। এই জন্য সন্তান বাবার সব বাড়ি গেলে ঠিক আছে। আর কোনো দোকান কিনেছেন? না স্যার না। মিজান তাহলে না স্যার না। আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ঠিক আছে, পুরো ব্যাপারটা দুপক্ষেরই আইন লঙ্ঘনের সন্দেশ এখানে পাওয়া যাচ্ছে। সুতরাং এটা দুর্নীতি দমন কমিশন সরাসরি অনুসন্ধান করবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি বলছি স্যার 2023 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি হয় বরগুনা পৌরসভায়, সেখানে আমি নকশাকার পদে লিখিত এবং ভাইভাতে প্রথম স্থান অর্জন করি, কিন্তু অসংখ্য অবলম্বন করে ওখানে অন্য ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া হয়। যে ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া হয় স্যার, ওই ক্যান্ডিডেটের মা এবং বাবা দুজনেই বরগুনা পৌরসভায় চাকরি করে। তারা নিয়োগ মহোদয়কে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় 20 লক্ষ টাকা অগ্রিম আপনার ঘুষ দিয়ে রাখে। পরবর্তীতে যখন দেখে যে ওই ক্যান্ডিডেট আসলে এই পদের জন্য কোনোভাবেই উপযুক্ত নয়, পরবর্তীতে নিয়োগ মহোদয় টাকা ফেরত দিতে চায়, তখন ওই ছেলের বাবা মা 20 লক্ষ টাকার জমি নিয়োগ মহোদয়কে লিখে দেওয়ার মাধ্যমে আপনার তখনকার সচিব মহোদয়ের মাধ্যমে তারা আপনার উত্তরপত্র লিখিত এবং ভাইভাতে পাস দেখিয়ে তারপর ওই ছেলেকে নিয়োগ দেয়। যে ছেলে আমার তুলনায় স্যার পড়াশোনায় পিছিয়ে, রিটেন ভাইভাতে পিছিয়ে, সে কোনো দিক থেকেই সাহায্যযোগ্য নয়। আমি স্যার এই বিষয়ে একাধিক জায়গায় আমি গেছি, যেমন বলতেছি স্যার, আমি মেয়র মহোদয় অ্যাডভোকেট কামরুল হাসান মহারাষ্ট্রকে আমি দরখাস্ত দিয়েছি, তাকে আমি জানিয়েছি বিষয়টা। সে আমাকে বলছে যে আমি বিষয়টা দেখে আমি জানাবো। আমি তখনকার
আপনার জেলা প্রশাসক হাবিবুর রহমান স্যার ছিলেন, তাকে আমি বিষয়টা জানিয়েছি। সে বলেছেন আপনার নিয়োগ বিজ্ঞপ্তি মেয়র মহোদয়ের হাতে, এটা আসলে আমি তেমন কিছু করতে পারবো না। আমি তখনকার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাসেম হোসেন স্যারকেও আমি বিষয়টি জানিয়েছি দরখাস্তের মাধ্যমে এবং সরাসরি। সে আমাকে বলেছে মেয়র মহোদয়, জি স্যার আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। জি স্যার। আপনি ওই পদের জন্য আবেদন করেছিলেন, জি স্যার। পরীক্ষা দিয়েছিলেন, জি স্যার। তারপর নিয়োগ পেল। স্যার ওই পরীক্ষায় আমি লিখিততে ফার্স্ট হই, ভাইভাতেও আমি ফার্স্ট হই। মিটন চাকমা স্যার আমাদের ভাইভা নিয়েছিল, আমি তার সাথে সরাসরি কথা বলছি। কিন্তু আপনার চাকরি হয়নি, আমার চাকরি হয়নি স্যার। তার চাকরি হলো। স্যার ওই পৌরসভাতে চাকরি করে বাবা এবং মা, তারা তার ছেলেকে ঘুষ দেওয়ার মাধ্যমে চাকরি করেছে। সেটা ধরে নিলাম ও ঘুষ দেয়নি, কিন্তু বাবা এবং মা দুজনেই পৌরসভায় চাকরি করে। তার ছেলেও গ্রাজুয়েট না স্যার, না স্যার, গ্রাজুয়েট না স্যার। সে বেসরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা করা, আমি সরকারি ঢাকা পলিটেকনিক থেকে ডিপ্লোমা করে দিয়েছি। এই পদের জন্য কি চাওয়া হয়েছিল? কি চাওয়া হয়েছিল? স্যার ডিপ্লোমা চাওয়া হয়েছে। ডিপ্লোমা। আপনি তো বলে করেন স্যার লিখিততে 31 জন প্রার্থীর মধ্যে আমি প্রথম স্থান অর্জন করি। এরপরে ভাই ভাই 3 জনের মধ্যে সেখানে আমি স্যার প্রথম স্থান অর্জন করি। এবং আমার পড়াশোনায় আমি তার চেয়ে আগাম, এবং সেই ছেলে স্যার আপনার মাদকাসক্ত, আমি প্রথম স্যার মাদক গ্রহণ করে নিয়েছি। মাদক আসলে ওদের প্রবলেম, আপনার কোনো প্রবলেম নেই। আপনি বলতে চাচ্ছেন যে আপনি কোয়ালিফাই করা হলেও আপনাকে না হবে। আর ওনারা দেখাবেন যে ওই ছেলেরাও কোয়ালিফাই করেছে এবং প্রপার হয়েছে, ফার্স্ট স্ট্যান্ড করেছে। স্যার এই ব্যাপারে আমি একটু বলতেছি স্যার, বর্তমান যিনি আপনার আমাদের উপপরিচালক অনিমেষ বিশ্বাস স্যার, তিনি এই বিষয়গুলো সব জানেন। তিনি আমার সাথে যোগাযোগ করছেন, যেহেতু আপনি ওই সময় আপনার ওই যোগ্য প্রার্থী। উপপরিচালক সাহেব কোথায় আছেন? ওই উপপরিচালক সাহেব কোথায় আছেন? হ্যাঁ? এখানে? উপপরিচালক হলো, উনি তো অ্যাডমিনিস্ট্রেটর। স্যার স্যার এখান থেকে স্যার যারা আমাদের সাথে যোগাযোগ করছে, তারা আমাকে বলছে যে আপনি যেহেতু বৈধ প্রার্থী, আপনি চাকরিটা ফেরত পাবেন। এভাবে অভিযোগ আমরা দিলে অবশ্যই অভিযোগ দিতে পারি। কতদিন আগে জানেন ওটা? স্যার 2023 2023 জি স্যার। তো চাকরি কনফার্ম হয়ে গেছে। স্যার স্যার রিসেন্ট এই কিছুদিন ধরে তারা আমার সাথে নিজেরা যোগাযোগ করতেছে যে আপনি আপনার যোগ্য প্রার্থী, আপনার চাকরিটা ফেরত দেওয়া হবে। তারা যেহেতু অবৈধভাবে নিয়োগ ছিল তাদেরকে বাতিল করে, কিন্তু কে বলেছেন এটা? স্যার আমি স্যার সরাসরি নাম ভালো থাকে সরাসরি স্যার তারা আমার পরিবারের সাথে যোগাযোগ করছে, তারা 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে আমাকে। কত টাকা? 10 লক্ষ টাকা। যেহেতু ওই ছেলে অনেক টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তাহলে আমাকে যদি আমি এখন চাকরি না নিই, তাহলে তাদের কাছে আরো অনেক ক্যান্ডিডেট আছে, তাদেরকে দিবে, এরকম অবস্থা তারা। এখন আপনাদের কি আচ্ছা আপনি রাজি আছেন? আমি যদি স্যার যোগ্য প্রার্থী, আমি কেন বলতে তা আমি স্যার আমি আপনাকে বলেছি ওই ছেলে এবং আমি দুজনকে আপনার সামনে রেখে আপনি আমাদেরকে দেখেন, প্রশ্ন করেন। ওই পদটি খালি হয়েছে, স্যার ওই পদটা কি খালি হয়েছে? না স্যার, উনি তো এখন ওখানে জব করতেছে। তাই কি? ডিসমিস। ঠিক আছে, ইঞ্জিনিয়ার সাহেব আপনার পক্ষে ডিসমিস। স্যার এখানে আমি বলে চাকরিটা পাই স্যার। না স্যার, আমি স্যার টাকা পয়সা দিয়ে দিতে চাচ্ছিলাম স্যার। আমি স্যার কিন্তু কোনো ঘুষ দেননি, দিয়েছেন কি? না লস হবে। তা আপনি এই বুঝুন কি করবেন? স্যার আমি এই বছর আমি যোগাযোগ করি সবার সাথে, আমি কথা বলছি প্রত্যেক না, আপনি এই বছর অন্য কোনো চাকরি করার করবেন না। পাস করেছেন কোথা থেকে? স্যার ঢাকা পলিটেকনিক থেকে আমি ডিপ্লোমা করেছি স্যার। ঢাকা পলিটেকনিক থেকে। জি তারপরে গ্র্যাজুয়েশন করেছেন। জি স্যার। আগে ডিপ্লোমা করেছেন, পরে গ্র্যাজুয়েশন জি করেছেন। স্যার। আপনি ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট, জবলেস ঘুরে বেড়ানো কিন্তু গ্রহণ করার মতো না। স্যার আমি যে স্যার পরীক্ষা দিয়ে আমি এখানে যোগ্য, আমি স্যার একটা স্যার স্যার 23 সালের গল্প, 23
সালে কেন 24 সাল পর্যন্ত যারা চাকরি নিয়েছে খাতা বাইরে লিখেছে, এটা ওপেন সিক্রেট। যেমন এমপি হয়েছে, ওপেন সিক্রেট, গ্রামীণ নির্বাচন, প্রাইম মিনিস্টার করছে গ্রামীণ নির্বাচন, কি করবে? কিন্তু তার কলোনিতে বসে তো তো আপনারা জানতেন সে অবৈধ, সে আপনার অবৈধভাবে হয়েছে, তারপর তো এটা আপনার মেনে নিতে না, এটা ওপেন করেন না। সহযোগিতা দিতে তাহলে স্যার অবৈধভাবে নিয়োগ হওয়া একটা ব্যক্তিকে চাকরি দিতে হবে না। আমি পাবো স্যার অবৈধভাবে নিয়োগ হওয়া একটা ব্যক্তিকে চাকরি দিতে হবে না। 2023 সালের পর আমাদের হয়ে গেছে। আপনার কথাই মেনে নিলাম, আপনার কথাই মেনে নিলাম, তারা অবৈধভাবে নিয়োগ দিয়েছে। আমার কেন কোর্টে গেলেন? স্যার আমি কোর্টে গিয়েছি স্যার, আমি আপনার পুলিশ করে রেখে দিয়েছি স্যার। কোর্টে গিয়ে সেই নিয়োগটাকে আপনি স্বীকার করালেন না কেন? স্যার আমি সেখানে দিয়েছিলাম, আমাকে তারা আমাকে বলছে যে আমি যদি মামলা করি তাহলে আমার জীবনে ঢুকে আছে। আসসালামু আলাইকুম। স্যার আমি 30 বছর ধরে জমিতে ভোগ করে আছি। কিছু ভূমিদস্যু, কিছু আওয়ামী লীগের দলীয় ভূমিদস্যু লোকেরা আমার ওই জমি দখল করার জন্য পায়তারা করে। পায়তারা করার পর আমি জেলা প্রশাসন মহোদয়ের কাছে একাধিকবার আবেদন করছি, প্রতিষ্ঠানের কাছে আবেদন করছি, বিভিন্ন সময় স্বাধীন বৈঠক হয়েছে। স্বাধীন বৈঠক হওয়ার পর তারা মেজাজ মান না। তারপর তারা আমি হোল্ডিং, আমার হোল্ডিং ভোলা এই হোল্ডিং পরিবর্তন করিয়া আবার একটা হোল্ডিং করছে। পরবর্তীতে টেরেসারি করিয়া তাদের সফলতা বন্যায় এখান থেকে 1 কিলো দূরে আমার বাসা হয়েছে। দেখবেন আমার বাড়িতে 4 গাছ আছে, সেখানে তারা দলিলের প্রগতি দিয়া একটা হোল্ডিং করছে, যা পৌরসভা এই হোল্ডিংটা করছে টেরেসারি করিয়া প্রত্যাশা করিয়া, যেটা স্যার আমরা এখন দেখতে পারবেন 1 কিলোমিটার দূরে। ঠিক আছে, জমি মালিকানের সাথে তো হোল্ডিং সম্পর্ক নেই। হোল্ডিং সম্পর্ক হচ্ছে যে জমি মালিকের সাথে ট্যাক্স দেওয়া, কিন্তু হোল্ডিং যদি আমার জমি নিতে পারেন এখানে তো কিছু হবে না। নিজেরা বলতো জমি আপনার দখল আছে না? স্যার আমার হোল্ডিং 1 কিলো করছে, 1 কিলো জমি কি আপনার দখলে আছে? জমি দখলে। তাহলে বলুন যে আমি জমি নিতে করবো। আর তার দুটো জমি কিন্তু করতে ঠিক না স্যার? আমার হসপিটাল করে চলতে টাকা টাকা দিন না স্যার। সব জায়গায় মানে তার পোকাল করে মানে জমি জমি আছে স্যার। যদি আপনি সেটা বলেন আর এখানে স্যার জমি আছে এবং তার রেস্ট দলিল আছে এবং উনি আদালতে মামলা করছে 397 17 মামলা করানো আছে। আমি স্যার বলি কোর্টে মামলা আমাদের রাইট আছে, গভর্নমেন্ট মামলা রাইট আছে। মামলা আছে, রাইট আছে। মামলা পেন্ডিং থাকলে কোনো নির্বাহী অথরিটি সেটার বিপক্ষে কোনো বক্তব্য শোনার আইনগত কোনো অধিকারী নেই। প্লিজ ওরা আদালতে নিষ্পত্তি করে আসে। ঠিক আছে কাজ করতে যাই না আমি স্যার অসুস্থ। আমার হাসপাতালে রাইট পাইছি। আচ্ছা গাছটা আপনি দিচ্ছে না কেন? ওই ভূমিদস্যুরা স্যার জায়গা না স্যার আমরা আর এক্সপেক্ট স্যার দেখেন স্যার আমার কি করতে একটু দেখেন আপনার কি মামলা করেছে পৌরসভা? পৌরসভায় মামলা দিচ্ছি, তারা হোল্ডিং আমার তাদের হোল্ডিং করছে আমার হোল্ডিং আপনার হোল্ডিং নাম্বার 77 আর যে 17 সালে হোল্ডিং পদ্ধতিতে এই জমিতে হোল্ডিং দেওয়া যায় কিনা তোমার কোনো আবেদন করে না, তারা ঘর তুলছে, ঘর তোলার পর ওয়ান নাই স্যার মিথ্যে বলছে। ওই তো দলিল কাছে আমার কাছে দলিল আছে, উনি যে খতিয়ানের মালিকের জমি কিনছে ওই খতিয়ানেই আমি একটা সব চলবো ওই জমি না আমাদের জন্য কি না আচ্ছা ওই যে যে ল্যান্ডটা নিয়ে বিক্রি হচ্ছে ওইখানে কি পৌরসভার কোনো মালিকানা আছে? মিথ্যে কথা কয় এটা চলবে না। ওখানে পৌরসভার কোনো মালিকানা আছে? তাহলে পৌরসভা এখানে কেন বসে? তো হোল্ডিং নাম্বার এখানে দিতে তো বিষয় না। স্যারের তদন্ত হোক স্যার, এটি আমার বাড়ি। ঠিক আছে, আমরা তদন্ত এখানে এখানে হোল্ডিং করতে স্যার, এখানে হোল্ডিং করতে স্যার, আমার বাড়ি যাবে। আচ্ছা আমি এই জায়গায় তদন্ত করব। ঠিক আছে, এরপরে মোহাম্মদ রফিকুল ইসলাম খান।
স্যার আমার অভিযোগ ক্রমটা দিয়া 2022 সালে 16 মে পৌর সুপার মার্কেটটা পুরে সাইড হয়ে যায়, 200 দোকান পড়ে গেছে। পৌর কর্তৃপক্ষ তৎকালীন মেয়র সাহেব আমাদের সাথে বসিয়া চাই সংস্থা নিয়ে একটা মার্কেট করার কথা। সেইখানে সে আমাদের কাছ থেকে পরিবার কত কিছু থাকে না স্যার, সবাই জানে। কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের কাছ থেকে ওই সময় 75,000 টাকা করে নিছে এবং ওইখানে ঘর ছিল 198টা, সে ঘর পাশে 235টা এবং যাদের আওয়ামী লীগ সহ যাদের ঘর দিচ্ছে তাদের কাছ থেকে নিছে মাত্র 1000 টাকা পেয়ারা এবং তাদেরকে চুক্তি দিয়েছে 25 বছর, 500 টাকা ভাড়া 5 বছর পর বাড়বে 20%। আর আমরা যারা সাধারণ দোকানদার 198 জন তাদের ভাড়া হলো 1000 টাকা। আমাদের 6 ফুট করে ঘর, আর যারা ওই আমাদের মূল অভিযোগটা হলো যে আমাদের কাছ থেকে নিছে 75,000 টাকা এবং অন্যদেরকে যারা ঘর দিচ্ছে সেখানে নিছে 1000 টাকা পেয়ারা। তাদের চুক্তি দিয়েছে 5 বছর, আমাদের চুক্তি 5 বছর, তাদের 25 বছর। হ্যাঁ ঘর পাইছে ওখানে স্যার বৈষম্য আছে স্যার, এটা তো অনেক বৈষম্য আছে স্যার। স্যার কর্মকাণ্ডের একটা নির্দিষ্ট তাদের জমিটা অলরেডি বড় ঠিক আছে ওই স্যার এটা আপনার তদন্তে দেখেন স্যার, ওখানে বড় ধরনের একটা দুর্নীতি হয়েছে স্যার। হ্যাঁ আছে স্যার। স্যার আমরা স্যার আপনার আবেদন করছি, পরামর্শ করছি স্যার। আমাদের কাছ থেকে টাকা নেওয়ার পরে স্যার 1,70,000 টাকা টাকা হয়েছে এবং ঘরগুলো কাছে নিম্নমানের একদম, তাতে 20,000 টাকা ঘর খরচ হয় আমাদের কাছে নিয়েছে 75,000 এবং গভর্নমেন্টের টাকা প্রায় 1 কোটি টাকার উপরে 70 লক্ষ টাকা স্যার তৎকালীন মেয়র সাহেব মহারাষ্ট্র করছে স্যার। স্যার পৌর মার্কেটে স্যার আগুন লাগার পরে এরপরে স্যার তৎকালীন যে ওই সময় স্যার মেয়র কাউন্সিলর আছে তারা স্যার ওই পৌর মার্কেটের সকল ব্যবসায়ীদের কাছ থেকে 75,000 টাকা করে নিয়েছে স্যার সেলামি দিয়ে তারা স্যার ঘর দিয়েছে 3 বছর এবং 3,000 টাকা ভাড়া। আর বাকি যে 15টা ঘর ছিল সেই 15টা ঘর ওরা ওই সময় সিদ্ধান্ত নেয় না। এই যে 15টা ঘর নিয়ে ওনার কথা মানে বলতেছে যে কাউন্সিলের সাথে 25 বছরের জন্য দিয়েছে। ওই সময় স্যার যে পৌর নির্বাহী কর্মকর্তা ছিল উনি এবং মেয়র সাহেব এবং পৌর নির্বাহী কর্মকর্তা তারাই স্যার ঘর দিয়েছে। পরবর্তীতে আমি যখন ট্রান্সফারে বগুড়ে আসলাম তখন এসে মেয়র মহোদয় বুঝে যাবে যে যেহেতু ওরা গরিব মানুষ, ওনারা এত টাকা দিতে পারবে না, আপনি ভাড়া একটা সমান করে দেন। আর 3 বছরের ভিতরে একটা মানুষ ব্যবসা করে সারা বছর বন্ধ হইতে পারে না, মিনিমাম 5 বছর টাইম দেন ব্যবসায়ীকে। তখন মেয়র সাহেবের সাথে ওনারাও বারবার মিটিং করছে, ওনাদের যে সভাপতি সেক্রেটারি তারা মিটিং করার পরে একটা সিদ্ধান্ত নিয়েছে যে 5 বছর ওনাদের অ্যাডভান্স এবং প্রত্যেকের ভাড়া 1,000 টাকা করে। সেই ক্ষেত্রে ওই সময় পৌর পরিষদে তারা ছিল, তারা একটা আইন বিসি বাইর করছে যে পাবলিক মার্কেট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে 15% ঘর ব্যবসায় স্পেশালভাবে বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখে। সেই বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখে স্যার ওনারা 11টা ঘর একটু বড় করিয়া 11টা ঘর স্যার 1,000 টাকা অ্যাডভান্স এবং 25 বছরের জন্য স্যার সারাতে দিয়ে গেছে। এই যে করছে স্যার তৎকালীন পৌর পরিষদ এবং মেয়র সাহেব এবং কাউন্সিলর সাহেবরা, এইটার সঙ্গে স্যার আমরা কোনোভাবেই জড়িত না। আরও স্যার উপরন্ত ওই সময় জেলা প্রশাসক ছিল স্যার রফিকুল ইসলাম স্যার। রফিকুল ইসলাম স্যার ওই মার্কেট স্যার পরিদর্শনে যায়, গিয়ে দেখে যে এত গিঞ্জি অবস্থা, এই কারণে ওই মার্কেটটায় স্যার তারপর শর্ট সার্কিট বিভিন্ন দিক দিয়ে স্যার আগুন লাগে। এই জন্য রফিকুল ইসলাম স্যার বললো যে পৌরসভার পাশে একটা রাস্তা আছে, রাস্তার পাশে পেরিফেরিভুক্ত জায়গা, যে জায়গাটা আমার জেলা প্রশাসনের অধীনে আছে এবং ওইখানে আমার জেলা প্রশাসনের একটা স্ট্রিট গার্ড আছে। আপনারা দেখেন ওইখানে যদি কোনো রকমের কর্মকাণ্ড ওইখানে হস্তান্তর করা যায় এবং যদি আপনারা রাস্তা এবং গামলা করে দেন তাইলে আমি আপনাদেরকে এই জায়গার ব্যবস্থা করে দেবো। না স্যার এর ভিতরে আছে স্যার, এই স্যার এই অভিযোগের ভিতরে আছে। পরবর্তীতে স্যার আমরা স্যারের সাথে ওই দিন ভিজিট করতে গেছি। এর পরের দিন স্যার ওই বাসার মার্কেটে একজন ব্যবসায়ী ওই রফিক ভাই হেরাও যাবে ডিসি স্যারের নামে, আমাদের পৌর পরিষদের নামে, আমাদের কর্মকর্তাদের নামে স্যার মামলা
নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, এই জন্য স্যার আমরা ঘাটলা নির্ণয় করতে পারিনি। জি স্যার, জি, নিষেধাজ্ঞা দেওয়া আছে, এই জন্য স্যার আমরা ঘাটলা নির্ণয় করতে পারিনি। ধন্যবাদ। স্যার ওই জমিটা স্যার আপনার স্যার, ওটা উনি যে একটা ভুয়া কাগজ দিয়ে মামলা করছে, ওটা তার ওদের সুযোগ নিচ্ছে। কোন করে আছে তাহলে জানি না। আমরা দোকানদার খোঁজ নিয়েছি এবং স্যার আমাদের মামলা হচ্ছে এই যে স্যার, এই হ্যাঁ সিনিয়র সহকারী আছে স্যার, মামলা নাম্বার 257, আর এই মামলা হয়েছে বিজ্ঞ সিনিয়র সহকারী আদালতে স্যার। হ্যাঁ 257 2023। এই একটু দেখেন স্যার, এই স্যার সাইনিং গেছে, তারপর আমরা খাইতে পারি না, আমরা সুদে টাকা নিয়ে তারপরে পৌরসভায় দেওয়া লাগছে, কিন্তু তারা আমাদের তো কোনো সুযোগই দেয় না যে আপনারা বলছেন তখন তো স্যার তখন কি দোকান তো তখন স্যার আমরা তো আসলে এখন পিছিয়ে তুলে করি কোনো রাস্তার উপরে ঘটেছে, ট্রেন পথে ঘটেছে, কিছু তুলে করে কিন্তু দলই না। আমি ভাবছি একটা আমরা পেয়ে কষ্ট 235 টাকা মানে বলতাম আব্দুল বারিক শিকদার। আমাদের পৌরসভার একটি ঘর ছিল স্টোর নম্বর 26 এবং স্টেশনে এই ঘরটি পুরে যাওয়ার পরে আমি নিজে টাকা দিয়ে উৎপাদন করি এবং এই ঘর দিয়ে আবার পরে পুরে যাওয়ার পরে আমি ওই সাইনবোর্ড লাগানো, আমি ওই সাইনবোর্ড লাগাতে আপনারা কে বা কার ফাইল আমি ওই পাই নাই এবং পৌরসভার মেয়র স্যার বলছে যে আপনি এই ঘর পাইবেন, এই 75,000 পেয়ালের কারণে তারা ঘর পাইবেন। আমি অন্তত পেয়ালের কারণে ঘর করি, আমি অন্তত ঘর পাইনি এবং তৈরি করলাম বলতে নিয়ে তারা ভালো সময় দিয়া আমার ছেলেকে নিয়ে অসুবিধার স্থানে নিয়ে কাজ শুরু করছে এবং আমি সেখানে প্রশ্ন করে আমি অন্তত ঘর বুঝে পাইনি না। নিজামুদ্দিন তার ওয়াইফের নাম মিনার ঘর পৌঁছা দিয়েছে এবং তার এই নাম এবং আমি টাকা মাটি করা দিয়েছি এবং মহিলারা নিজে একটা টাকা পরিশোধ করেন নাই এবং সরকার সালামি আমি নিজে দিয়ে আইছি এবং আমি খুঁজে দেখেন স্যার এই ঘটনার বিষয় হইলে এই ঘটনার স্যার প্রথম উনি স্যার মালিক ছিল, উনি মালিক থাকার পর স্যার নিজামুদ্দিন নামের এক লোকের কাছে নিজামুদ্দিন স্যার ওনার কাছে বিক্রি করে সর্বপ্রথম। এরপর আমার স্যার মাস 6 পরে আবার নিজামুদ্দিন ওনার কাছ থেকে 4,20,000 টাকায় স্যার কিনে বিক্রি করছে নিজামুদ্দিনের কাছে, আবার 4,20,000 টাকায়, যার কাগজপত্র সব স্যার আমাদের কাছে আছে। এখন স্যার এই বিক্রি করার পরে নিজামুদ্দিন ওনার সাথে কি করে স্যার আমরা জানি না। এরপর তার মেয়র সাহেব পরিষদ তারা স্যার সালিসি ব্যবস্থা করে যে নিজামুদ্দিন স্যার কাগজপত্র দিয়েছে এবং স্যার কোর্ট থেকে নোটারি মামলা করে প্রাথমিক পর্যায়ে কাগজপত্র দিয়ে দিয়েছে। এই জন্য কোর্ট পরিষদ স্যার ঘর নিজামুদ্দিনের এবং নিজামুদ্দিন মারা যাওয়ার পরে এখন স্যার ওখানে ছুটবে ওই ঘরের স্যার মালিক নিজামুদ্দিন হয়েছে, তারা এখন বক্তব্যে আছেন, তারা স্যার পৌরসভার ভাড়া খাবে। জি স্যার, জি স্যার, জি মিনারা স্যার, মিনারা তো স্যার নিজামুদ্দিন না যাওয়ার পরে মিনারা এবার উনি আবার স্যার ওনার কাছে প্রথম গেছে নিজামুদ্দিন, এরপর স্যার নিজামুদ্দিন বেচার পরে উনি মালিক ছিল এরপর আবার উনি আবার বিক্রি করছে আমি অভিযোগ ছিল
স্যার আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত বাহিনী প্রশাসন আমি বলে দিই, আপনি ব্যাপারটা দেখবেন, তাকে যদি প্রোভাইড করার কোনো সুযোগ থাকে। কারণ একবার সেলামিতে কেউ যদি ভর নেয়, তার একটা রিটেইনারশিপ থাকে, সেটা তার জায়গাটা না পেলে অসুবিধা নেই, আমি একটা জায়গায় দেবেন, কিন্তু দিন। আর বর্তমানে খরচের যে টাকাটা, এইটা একটা ন্যায়সঙ্গতভাবে আদায় করতে হবে। এটা আইনে প্রেমিসেস রেন্ট কন্ট্রোল অ্যাক্টেই বলা আছে। স্যার উনি সম্ভবত স্যালামি বেড়ে দোকানের কোথাও স্যালামি বেড়ে সামনে দিনে না এবার স্যার দোকান খোলার আগে স্যার কেনা বেচা হচ্ছে তখন তার সামনে নেই। আপনি কি জানেন না যে সালামিতে নেওয়া ছাড়া যদি মান্থলি এগ্রিমেন্টের মাধ্যমে যদি মাসিক ভাড়ার ভিত্তিতে নেওয়া হয়, যে হস্তান্তর করবে সঙ্গে সঙ্গে তার এগ্রিমেন্ট বাতিল হয়ে যাবে, স্যার কেননা ওটা হস্তান্তর যোগ্য না। কেবলমাত্র যে একেবারে কিনে নিবে মাটির সমান সত্য, অথবা সালামিতে নিবে। সালামি 2004 সালের আগে সালামি নেওয়াটা আনুষঙ্গিক ছিল না। 2004 সালে আমি সংশোধন করে সালামি, প্রিমিয়াম কিংবা অ্যাডভান্স কিংবা নির্মাণ ব্যয়, এই চারটার যে কোনোটা অথবা একাধিক গৃহ মালিক বা ল্যান্ডলর্ড ভাড়াটিয়ার কাছ থেকে নিতে পারে। স্যার এখানে একটা বিষয় আসছে, এই যে মার্কেটটা নিয়ে স্যার কথা বলতে হচ্ছে, এই মার্কেটটা স্যার পৌরসভার অস্থায়ী মার্কেট স্যার। আচ্ছা, আপনি রাখেন এই মুহূর্তে মেয়র সাহেবের শুরুতে আপনি স্টেপিং করছেন, আপনি ন্যায়সঙ্গত একটা সুধার করে দেবেন, ঠিক আছে? আচ্ছা আপনি আমাদের কোনো ভাড়াটিয়া ছিল, পুড়ে গেছে, এখন তাকে রিহাবিলিট করার চেষ্টা করবেন। স্যার আমি 1 মাসের মতো দায়িত্ব নিয়েছি স্যার, আমি ভিতরে আচ্ছা দেখুন, ঠিক আছে, আমি রহমান আব্দুল রহমান। আচ্ছা আপনি যে উত্তরটা দিয়েছেন হচ্ছে একটা রাস্তা সংস্কৃত দেওয়া। আমি এই বিষয়টা যদি প্রশ্ন আপনার কাছে থাকে একটা সমাধান যদি পারো তাদের সঙ্গে একটা সমাধান করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আমরা এখন স্যার একটা বিষয় আমি বলছি, আর বলতে পারবো না। আচ্ছা ভূমিও কি করুন না দ্রুত ওনার বাবুর একটা তহসিলদার প্রয়োজন না। তারপর হচ্ছে রিপন পিয়ন দুটো ভূমি করবো না। রিপন আছে পিয়ন আপনার দাঁড়ান। আচ্ছা না আপনার অসুবিধা নেই। আচ্ছা আব্দুল ভাই আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয় প্রধান, বিভাগীয় প্রধান আছে, জেলা প্রধান, স্যার আমি 44-45 করে মামলা করছি। মামলা করার পর আমার জমি নিয়ে যায় 3 শতাংশ জমি, সেখানে আমার 1.5 মাস থেকে 2 মাস ঘুরেছে স্যার। আমি দিল্লি করেছেন না তহসিল অফিস, সেটা একটা ঘুষের ভান্ডার। হ্যাঁ, ওখানে 2 মাস যদি ঘুরানোর পর আমার বলছে যে আমাদের জায়গায় স্পটে যাবেন। আমার 4 জন সাক্ষী নিয়ে আমি ওখানে ওই বাবুল একবার ওখানে গেছে, 4 জন সাক্ষীর সামনে আমি বলছে যে সিরিয়া বিনা পানিতে ভেজে না। তারপর ওনারা ওখানে বসে স্যার আমি ওই আরসি 2 লিটার এবং 5-7 তারপর উনি আমার কাছ থেকে 3000 টাকা নিয়েছে। 4 জন সাক্ষীর সামনে আমি 2 জন সাক্ষী এখানে নিয়ে আসছি স্যার। আমি এখন স্যার রিটায়ার্ড ব্যক্তি, 37 বছর চাকরি করছি স্যার। আমাদের বহুত আমি কষ্ট করছি স্যার, বিভিন্ন জায়গায় আমি স্যার। আমি একজন পুলিশ কনস্টেবল স্যার। আমার কাছ থেকে আমার কাছ থেকে 3000 টাকা বাবুল আক্তার নিয়েছে এবং আমি 3বার তার ফোন করছি, সে ফোন আমার রিসিভই করে না। এবং স্যার আমাকে বলে তুমি একটা অপদার্থ। স্যার আমার জমি আমি আমার স্যার আমি ঢাকা 14 বছর চাকরি করছি, রাজশাহী 16টা জেলায় রেঞ্জ পুলিশ চাকরি করছি, বাগেরহাটে চাকরি করছি, চট্টগ্রামগঞ্জে আমি চাকরি করছি স্যার। পুলিশ স্যার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল। ওই যে বাবুল আক্তার সে আমাকে বলছে স্যার আমি এইখানে
যার কাছে আমি আজ 12 বছর ধরে জমি লাগাই 300 টাকা করে করা জমি আমি খাই স্যার, আমি হাঁটতে পারি না স্যার, আমার পায়ে ব্যথা, আমি স্যার খুব কষ্ট করছি স্যার, জীবনে আমি একটা বার আমি এই 45 বছর থেকে রোজা নামাজ আমি ভাঙি না স্যার, আমার সারাদিন টাকা স্যার, আমাকে ওই বাবু ডাক্তার আমার বউ ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যার। এটা 170/25 অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের মামলা স্যার। 25/5 তদন্তের জন্য আমাদের ইউনিট সরকারি কর্মকর্তাকে দিয়েছিলেন এবং উনি 9/8/2025 তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন এবং ওনার তদন্ত প্রতিবেদনে সার্বিক মন্তব্য লেখা আছে যে বিবাদী পক্ষ জোরপূর্বক বাদীর অংশ হতে বিরোধী জমি ভরাট করেছেন, অর্থাৎ ওনার পক্ষেই প্রতিবেদন দিয়েছে, উনি আর জানেন না। আর উনি আমার কাছে গিয়েছিলেন স্যার, আমি গত মাসে জয়েন করেছি, জয়েন করার পর উনি আমার অফিসে গিয়েছিলেন, আমার কাছে এই ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য ওনাকে আমি বলেছিলাম যে আমি ওনাকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন, তো আমি ওনার সাথে কথা বলেছি যে ব্যাপারটা নিয়ে যেন আপনার কোনো কিছু এই ধরনের কোনো অভিযোগ না আসে। ওনাকে বলেছেন যদি আপনি এই ব্যাপারে লিখিত অভিযোগ দেন তাহলে আমরা তদন্ত করবো ওনার বিরুদ্ধে সরকারি চাকরি আইন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা আচরণ বিধিমালা 2018 অনুযায়ী তদন্ত করবো, যদি সাহায্য করে ব্যবস্থা নেব। ওনাকে আমি একটা লিখিত আন্দোলন দিতে বলেছি, ওনার সাথে আমি কথা বলেছি। কথা বলি দরজার সামনে আবেদন করেছিলেন। দরকার নাই তো, আপনি যে জমিটা ক্রয় করেছেন সেইটা উপস্থিত থাকবেন। ওই সময় 500 টাকা তাকে দিয়ে আসছি, 19 বছর আর 500 টাকা দিয়ে আসছি। আসার পরে গেছে তদন্ত জায়গায় যাইয়া দেখতে দেখতে আসে, আসার পর আমি আবার আসি তার কাছে, আসার পরে যে পয়সাপাতি লাগবে রিপোর্ট দিতে ওই ঘুরাইয়া তারপর আমার কাছ থেকে 15,000 টাকা দিয়ে নিতে নিয়া রিপোর্টটা কাছে সম্পূর্ণ এই জমি আমি আবেদন করি, আমি বাদে আমার দখল ছিল না, বিজেপির দখল ছিল। হবি মিডিয়া স্যার অনুমতি দিলে আমি হবি মিডিয়া হ্যাঁ হবি মিডিয়া স্যার অনুমতি দিলে আমি একটু স্যার বলতাম স্যার, এটা নিয়ে 3টা সিভিল মামলা আছে স্যার। একটা হচ্ছে স্যার
6/2011, এটা ডিকি রদ মামলা, ডিকি রদ করা হয়েছে। পরবর্তীতে আপিল হয়েছে 102/2017 এবং সর্বশেষ স্যার 1887/2023 সিভিল মামলা দায়ের আছে এবং এই মামলাটা চলমান আছে। এবং প্রতিবেদনে আমার ইউনিয়ন সহকারী কর্মকর্তা এই মামলার তথ্যগুলো উল্লেখ করেছে যে সিভিল মামলা চলমান। আর উনার যে মামলাটা অভিজ্ঞতা ছিল এটা ছিল বিপুল জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের মামলা। তো উনি প্রতিবেদনে এই মামলাগুলোর কথাই লিখে দিয়েছেন। ধারাবাহিক মামলা স্যার। ওদের মামলা আছে তো? ওদের মামলা আছে না? ওইটা এখন ওই কোর্টের সাক্ষী সাক্ষ্য দিয়ে আপনি প্রমাণ করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। অক্ষরে আমার কাছে ঘরের থেকে চলাইছে বর্ণনা ঢাকা মামাদের পর তদন্তের অফিসারের পর আমি অফিসারের দ্বারা গেছি কথা আমার রিপোর্টটা দিয়ে দেয় ফেব্রুয়ারিতে মামলা হয়েছে সে তদন্ত রিপোর্ট দেয় না। তারপর যাওয়ার পর সে একদিন আমার বাড়ি গেছে। আমার বাড়ি যাওয়ার পর সে আর ওই আমি বিয়ে দিনে ধন্যবাদ চলে আসি। দাদা আমি আমাকে রাখছি বসে আইলাম একটু দেখে গেলাম একটু দেখে গেলাম দাদা কি দেখছে থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে 244/25 বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের একটি সিআর মামলা স্যার। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিআর মামলা। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এখনো তদন্ত প্রতিবেদন দাখিল করেননি। উনি কোর্টে একটা আবেদন দিয়েছেন যে আপনার সঠিক সময় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব হচ্ছে এবং কোর্ট সেটা আমলে নিচ্ছে এবং সেই অনুযায়ী উনি পরবর্তীতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এখন তদন্ত প্রতিবেদন দাখিলই করেন। আর ঘুষের ব্যাপারে যদি লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাষ্ট্রপাল রিটায়ার্ড শহীদুল ইসলাম। আমার অভিযোগ স্যার, আমি রিটায়ার্ড আসার পরে 20 শতাংশ জমি ক্রয় করছি। ঢাকার কাছ থেকে লাল জমি ক্রয় করছি। আমি খাজনা দিতে যাওয়ার সময় আমাকে বলা যে আপনার ডিভিশন ক্রয় করতে হবে। আমি ডিভিশন করি, আমার জমি শ্রেণী লেগে দিল আবাসিক, আমি কৃষি। এখন যেহেতু হয়ে গেছে আমি এসিএম সাইন করার দরখাস্ত করেছি 9/2024 পরে সাইন সাউন্ড একটা মিসিং দায়ের করেছিলেন 9/2024 150 ধারা তারিখ। ওনার এটা ছিল ব্যবহারিক শ্রেণীতে আপত্তি। আমাদের রেকর্ডিং শ্রেণী সঠিক আছে বা ব্যবহারিক শ্রেণীর কারণে ওনার খাজনার পরিমাণ বেশি আছে। বিভিন্ন কড়াই 2023-এর 15/2 এবং 4 এটা ধারা থেকে ব্যবহারিক শ্রেণী অনুযায়ী খাজনা আদায়ের কথা বলা আছে। যে কারণে এখন আমরা নতুন ডিভিশন যখন করেছে ব্যবহারিক শ্রেণীটা উল্লেখিত করেছে। আপনার খাজনা নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে অনলাইনে আবেদন সাবমিট করা যায়। খাজনা
পরিমাণটা সঠিক না, এটা চ্যালেঞ্জ করবো যেন কমানো হয় বা সঠিকটা যাচাই করা হয়। এটা 150 ডিগ্রিতে দেওয়া গেছে, এই কারণে আমি এটা সিলেক্ট করেছি। এই মামলাটা আমি নিষ্পত্তি করেছি। এখানে শ্রেণী নারী আছে স্যার। জি স্যার, না স্যার, তাদের 50 বছরের বাইরে হবে না। স্যার এটা তো আমার তো তদন্ত প্রতিবেদন নিয়েছি, তদন্ত প্রতিবেদন কিন্তু সার্ভের তো প্রতিবেদন আছে আমার কাছে স্যার। এটাতে বলা আছে কিন্তু ভূমি উন্নয়ন করার ব্যাপারটা আপডেট করা যেতে পারে, তাছাড়া আর কোনো কিছু লেখা যাবে না। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা হলো 278 1989 সালের নামজারি স্যার। সেই 89 সালের নামজারি হয়েছে স্যার, সেখানে সহকারী কমিশনার ভূমি মহোদয়ের স্বাক্ষর নাই স্যার। কারণে স্বাক্ষর না থাকার কারণে এই প্রস্তাব দিয়ে স্যার জমি বিক্রয় করতে পারতেছি না স্যার। স্যার আবার পুনরায় আবেদন করে নাম করতে পারবো না স্যার। আসসালামু আলাইকুম, আমি জামাল, আমার আজমগর ইউনিয়ন উত্তর হেলমেটে পেলাম। আমাদের স্যার এই পাখি আর চাষা কিন্তু লেখাপড়া জানি না। আমার এক পাপাই ভূমি অফিসে সে আমাদের এলাকার এই গাড়িকে আপনারা মানে খাজনা দেয় না স্যার, এগুলো তো উনি দেওয়া সবাই। আমি দেওয়া করি। এখন কিন্তু আমাদের সরকার কিন্তু নিজের ক্যারিয়ার করতেছে। আমি স্যার কথা বলছি, আমার কাগজ দিয়ে বলছি। আমাকে ঘুষ দিচ্ছে স্যার, আমি ওগুলো 12 আমি স্যার গাড়িটা পাচ্ছি না। এটা 2018 সালে 2018 সালে নামজারি হয়েছে স্যার। উনি 52.50 শতক ভূমি নামজারি মঞ্জুর করা হয়েছে। এরপরে উনি আর ভিডিও করেনি বা কোনো কিছু করেনি, কোনো আবেদন দাখিল করেনি 2018 সালে এই পর্যন্ত আছে। এরপরে আর আমার কাছে কোনো আবেদন করেনি। উনি সম্ভবত দলিল বেশি পেয়েছেন, নাম মঞ্জুর করা হয়েছে বেশি যাচ্ছে না আমার কাছে স্যার। আপনি সরাসরি এসে থাকেন, সরাসরি এসে থাকেন। আমাদের ভলান্টিয়াররা আমাদের সম্মানিত অতিথিবর্গের জন্য যে আপ্যায়নের ব্যবস্থা আছে এটা আমরা দিতে থাকি সারিবদ্ধভাবে। প্লিজ
43/22 স্যার আমি তো স্যার আবেদন বলেছি উনি আবেদন করেন মোহাম্মদ দিলওয়ার হোসেন উনি 1 একর 30 শতক ভূমি নামজারি আবেদন করেন এবং ওনার পক্ষে 94.66% জমি নামজারি আবেদন মঞ্জুর হয়। এখানে একটা খতিয়ানের স্যার সমস্যা আছে, সেটা হচ্ছে 198টা খতিয়ান থেকে জমির আবেদন করেছেন। 198 নম্বর খতিয়ানে যিনি খতিয়ান দাতা পুরো খতিয়ান জমার প্রাপ্য অংশ হচ্ছে 15.70 শতক, কিন্তু দাগ দখলে আছে 106 শতক, যেটা সাংঘর্ষিক স্যার। মানে খতিয়ানে ওরা অংশ হচ্ছে 15.67 শতক, কিন্তু দাগ দখলের ওখানে ওই জরিপকারীরা দেখে গেছে যে 106 যে দাগের ক্ষেত্রে 106 শতক ওই দাগে ওনাকে দখল দেখা গেছে পুরোটা সম্পূর্ণ দখল। এখন এটা স্যার রিপোর্ট সম্পূর্ণ মামলা কিন্তু স্যার এটা আমার পক্ষে কালকে গুলি দেওয়া পসিবল আছে। যদি মানে নাম পরিচয় কাউকে যদি দিয়ে থাকে সেটা তো আপনার নাম, আপনার প্রবলেম হলো যে আপনার জমিটা আপনি মিউটেশন করে পাচ্ছেন না, তাই তো? আপনার কর্তৃক কতটা দেখি না আপনার পিতা উনি কতটা চাচ্ছেন? 1 একর 30 আচ্ছা কত? স্যার 150 হয়ে গেছে স্যার, 150 আবেদন করেছিল, রিভিউ আবেদন করেছিল, রিভিউ এসে পেশ করতে হয়েছে স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি 24 সালে দুর্দশা কমিটিতে স্যার একটা মামলা করছি, জুডিশিয়াল করেছি। এই মামলাটা আমরা এই দুর্দশার জন্য যোজনা ভোটা গভর্নমেন্ট থেকে আমি নাটক করে বিভিন্নভাবে এই সমস্যা করার জায়গায় এইটা স্যার এইটা তদন্ত পার্টি ছিল এই ভূমি সরকারের ইউনিয়ন ভূমি অফিসে। স্যার এই তদন্তটা আপনি কোথায় মামলা করেছিলেন? আমি শেয়ার করে মামলা করছি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জি আচ্ছা উনি কি করলেন? এইটা তদন্ত পার্টি ইউনিয়ন ভূমি অফিসে গঠন করে। আচ্ছা উনি উত্তর দিয়েছেন? স্যার হে ওই আমাকে কাগজ আমরা স্যার দলিল এবং 20 টাকা মালিক স্যার, কিন্তু এই বিবেক আসামি পক্ষ স্যার এখন কোনো মালিকানা নাই, কিন্তু এখন এর মালিক করিয়া এখন তাকে শুরুতে নিয়ে মালিক বানাইছে স্যার। এর তো রিপোর্ট দিয়েছে আর আমার মামলা করতেছেন যে মামলা কোনো সত্যতা পাওয়া যায় না স্যার।
এই রিপোর্টের বিরুদ্ধে নারাজি আমি তো স্যার ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক। আমরা তো স্যার এই গরিব মানুষ, এই গ্রামে আমাদের প্রভাব পাবে। আপনি নারাজি দিলে কোর্ট এইটা জুডিশিয়াল ইনকোয়ারি দেবে। জুডিশিয়াল ইনকোয়ারি দিলে যারা যারা অন্যায়ভাবে ভুল রিপোর্ট দিয়েছে তারাকে আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। আমি তো আপনার মাধ্যমে এই যে এই ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলা পেন্ডিং আছে, আমি কিছু করতে পারবো না। ওই কোর্টে নারাজি দিন আপনি কি বুঝতে পারছেন? এটা স্যার হেলথে সুবিধা নিয়ে আমি এটা মনে করছি। এটা ঠিক আছে। আপনি ওই কোর্টে এই রিপোর্টের বিরুদ্ধে নারাজি দেন। নারাজি দিয়ে বলেন এই রিপোর্টটা সত্যের অপলাপ, আমি ন্যায়বিচার চাই, জুডিশিয়াল ইনকোয়ারি চাই। তখন উনি আরেকজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ দিলে ইনকোয়ারি করবার জন্য। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি আপনি না যান তাহলে না 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 আপনি নারাজি দিতেই পারেন না যে এই রিপোর্ট, আচ্ছা আপনি কি রিপোর্টে সন্তুষ্ট না দুঃখিত? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত ওই কথাটাই বলবেন হাকিমকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপনার উকিলের মাধ্যমে এফিডেভিট করে আপনি বলবেন যে এই রিপোর্টটা এসিল্যান্ড যা দিয়েছে বা ভূমি সরকারি কর্মকর্তা যা দিয়েছে তা প্রকৃত সত্য ঘটনা নয়, আমি নারাজি দেব। এটা করবেন আর ভূমি অফিসকে তদন্ত দিয়ে নেবেন, ওটাও বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমার এবারে অভিযোগটা হচ্ছে, যখন ভূমি অফিস থেকে ইন্ডিয়ান ভূমি অফিস থেকে আমরা খাজনা দিয়ে থাকি এক একটা খতিয়ানের উপরে, এখন দেখা যাচ্ছে যে আমার দাদার নামে মূল রেকর্ড বা ইসে রেকর্ড, আমার চাচারা, আমার পুকুরা, এরা প্রত্যেক অংশীদার, এরা প্রত্যেকে আলাদা আলাদা করে খাজনা দিতে পারে। এখন যখন দেখা গেছে আমি খাজনাতে গেছি বা আমার বাবার পক্ষ থেকে খাজনাতে গেছি, তখন ওই টোটাল খতিয়ানের খাজনা আমার থেকে নেওয়া হয়েছে। এখন একই খাজনা যেখানে জমি 7%, স্যার মিউটেশন করলেও যেহেতু মিউটেশন অন্য জায়গায় করছেন, তাদের মূল খতিয়ান থেকে তো কর্তন হয়েছে। একই খাজনা একাধিকবার নেওয়া একটা কোন বিধান সেটা আমার জানা আছে। কাগজ দেখতে পারেন একই জমি একাধিকবার খাজনা নেওয়া যায়। জমিটা দেখুন স্যার, আমার এভিডেন্স আমার কাছে আছে। যেমন মূল খতিয়ানটা হলো 483 স্যার। অনলাইনে এখন খাজনা স্যার অনলাইনে দেওয়া হবে, না এটা অনলাইনে দেওয়া স্যার, এই খাজনাটা অনলাইনে দেওয়া স্যার। অনলাইনে উচিত স্যার আমি খাজনাটা 2বার দিলাম, আপনার কারণটা কি স্যার? তখন কিন্তু ওই যে কিন্তু আমাদের যখন খাতা থাকে